প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলোচনার শুরুতে ধন্যবাদ জানাতে চাই সেই মহান সৃষ্টিকর্তার, যার দয়ায় আমরা সবাই সুস্থ আছি এবং তোমাদের সামনে আজ আমি আলোচনা করতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব অর্থনীতির দ্বিতীয় পত্র, অধ্যায় 2, লেকচার 2। আলোচনায় আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ তৈবুর রহমান, লেকচারার, অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। আমাদের আজকের আলোচ্য বিষয় কৃষি খামার ও কৃষি জোত, কৃষি খামারের প্রকারভেদ, আদর্শ খামার ও এর নির্ধারক, কৃষি পণ্য বিপণন ও এর সমস্যাবলী, কৃষিজাত পণ্যের বিপণনের সমস্যাবলী সমাধানের উপায়, কৃষি পণ্য বিপণনে সরকার, রাষ্ট্রের অংশগ্রহণ বা সরকারের উদ্যোগ। আলোচনা শুরুতেই আমরা দেখে নেই কৃষি জোত বলতে কি বোঝায়। কোনো একজন কৃষক বা সংগঠনের অধীনে নির্দিষ্ট স্থানে বা বিভিন্ন স্থানে যে পরিমাণ কৃষি জমি কৃষি উৎপাদনে আবাদযোগ্য তাকে কৃষি জোত বলা হয়। কৃষি খামার কি? কোনো কৃষি জোত যখন চাষাবাদের পরিকল্পনা করা হয় তখন তাকে কৃষি খামার বলা হয়। কৃষি খামারের প্রকারভেদ। আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কৃষি খামারকে ভাগ করতে পারি। প্রথমত, চাষাবাদের প্রকৃতি ও এর আয়তনের ভিত্তিতে, উৎপাদনের ধরনের বিবেচনায় এবং মালিকানার ভিত্তিতে। চাষাবাদের প্রকৃতি ও আয়তনের ভিত্তিতে আমরা কৃষি খামারকে 2 ভাগে ভাগ করেছি: 1 জীবন নির্বাহী খামার, 2 বাণিজ্যিক খামার। জীবন নির্বাহী খামার কি? জীবন নির্বাহী খামার বলতে সেই পরিমাণ জমিকে নির্দেশ করে যেখানে উত্তম চাষাবাদের মাধ্যমে যে ফসল উৎপাদন হয় তার দ্বারা উৎপাদনকারী কৃষক কোনোরকমভাবে জীবিকা নির্বাহে সক্ষম। পক্ষান্তরে বাণিজ্যিক খামার বলতে বৃহৎ আয়তনের ভূমিকে বোঝায়, যেখানে অধিক শ্রম, পুঁজি ও প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অধিক উৎপাদন, অধিক উদ্বৃত্ত এবং অধিক মুনাফা সৃষ্টি হয়। এখন আমরা দেখব জীবন নির্বাহী এবং বাণিজ্যিক খামারের পার্থক্য। খামারের আয়তনের উপর ভিত্তি করে জীবন নির্বাহী খামার ক্ষুদ্র, অতিমাত্রায় প্রকৃতির উপর নির্ভরশীল। পক্ষান্তরে বাণিজ্যিক খামার অপেক্ষাকৃত বৃহৎ ও প্রকৃতির উপর কম নির্ভরশীল। জীবন নির্বাহী খামারের চাষাবাদ পদ্ধতি চিরায়ত, ব্যবস্থাপনা অসংগঠিত এবং পরিদর্শন অদক্ষ। আধুনিক ব্যবস্থাপনা, পরিকল্পিত এবং দক্ষ পরিদর্শন ব্যবস্থা বিদ্যমান থাকে বাণিজ্যিক খামারে। দক্ষতা, কারিগরি কৌশল প্রয়োগ করা যায় না, তাই এটি কম দক্ষ। পক্ষান্তরে কারিগরি কৌশল প্রয়োগ করা যায়, তাই এটি অধিক দক্ষ। উৎপাদনের উদ্দেশ্য, পারিবারিক ভোগই একমাত্র উদ্দেশ্য। বাণিজ্যিক খামার সম্পূর্ণ বাণিজ্যিকভাবে পরিচালিত হয়। জীবন নির্বাহী খামারে বাজারজাতকরণ ব্যবস্থার প্রয়োজন পড়ে না। পক্ষান্তরে বাণিজ্যিক খামার বাজারজাতকরণ ব্যবস্থায় অসংখ্য প্রতিনিধি নিয়োগ করে থাকে। উৎপাদনের ধরনের ভিত্তিতে আমরা খামারকে পূর্বেই 3 ভাগে ভাগ করেছি। 1 বিশেষায়িত খামার, কোনো নির্দিষ্ট ফসল উৎপাদন কাজে ব্যবহৃত খামারকে বিশেষায়িত খামার বলা হয়। 2 বহুমুখী খামার, এই খামারে বিভিন্ন ধরনের ফসল চাষ করা যায়। 3 মিশ্র খামার, এই ধরনের খামারের এক অংশে কৃষিকাজ বা কৃষি ফলানো হয় এবং অন্য অংশে পশুপালন করা হয়। মালিকানার ভিত্তিতেও খামারকে 3 ভাগে ভাগ করা যায়: ব্যক্তি মালিকানাধীন খামার, সমবায় খামার, যৌথ খামার। ব্যক্তি মালিকানাধীন খামার সম্পূর্ণ ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়। সমবায় খামার নির্দিষ্ট অঞ্চলের কৃষকেরা স্ব-উদ্যোগে পারস্পরিক কল্যাণার্থে যে খামার পরিচালিত করে তাই সমবায় খামার। যৌথ খামার কয়েকজন কৃষক নিজেদের জমি ও ভূমির সমন্বয়ে যে খামার পরিচালিত করে তাকে যৌথ খামার বলা হয়।
এখন আমরা দেখব আদর্শ খামার কি এবং এর নির্ধারক সমূহ কি কি। আদর্শ খামার বলতে বোঝায় যেখানে উৎপাদনের বিভিন্ন উপাদানের সুষ্ঠু প্রয়োগের ফলে একর প্রতি সর্বাধিক কৃষি ফলনের লক্ষ্যে চাষাবাদ করা হয়। আদর্শ খামারের কতিপয় নির্ধারক রয়েছে। ১. জমির আয়তন। জমির আয়তন অতি ক্ষুদ্র বা ক্ষুদ্র হলে আদর্শ খামার তৈরি করা যায় না। ২. জমির প্রকৃতি। সনাতনী চাষাবাদ পদ্ধতি, জমির উর্বরতা শক্তি, শস্য বহুমুখীকরণের সুযোগ বিদ্যমান থাকলে আদর্শ খামারের জন্য জমির আয়তন কিছুটা ছোট হলেও চলে। কিন্তু জমির শস্য বহুমুখীকরণ সম্ভব না হলে এবং উর্বরতা শক্তি কম হলে এবং চাষাবাদ এর জন্য ট্রাক্টর বা পাওয়ার টিলার ব্যবহারের প্রয়োজন হলে আদর্শ খামার গঠনে অধিক জমির প্রয়োজন হয়। ৩. ফসলের প্রকৃতি। ফসলের প্রকৃতির উপর আদর্শ খামার নির্ভরশীল। শাকসবজির ক্ষেত্রে ক্ষুদ্রায়তনের জমি, পক্ষান্তরে ধান, ডাল, গম, পাট প্রভৃতির ক্ষেত্রে তুলনামূলক বৃহৎ আয়তনের জমি প্রয়োজন। প্রযুক্তির ব্যবহার। আদর্শ খামার গঠনে প্রযুক্তি, যান্ত্রিক চাষাবাদ, ট্রাক্টর ইত্যাদির ব্যবহার লক্ষ্য করা যায়। জলবায়ু। অনুকূল জলবায়ুতে ক্ষুদ্রায়তনের জমিতেও এবং প্রতিকূল জলবায়ুতে বৃহৎ আয়তনের জমিতে এ ধরনের খামার নির্মাণ করা যায়। আমরা এখন দেখব কৃষি বিপণন কি। কৃষি পণ্যের বিপণন বলতে কৃষি পণ্যের ক্রয় বিক্রয় বা বাজারজাতকরণ ব্যবস্থাকে বোঝায়। এই ব্যবস্থার মধ্যে বিভিন্ন কার্যাবলী হলো পরিকল্পনা প্রণয়ন, অর্থ যোগান, গুদামজাতকরণ, উৎপাদন, পরিবহন, ঝুঁকি গ্রহণ, মান উন্নয়ন, বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিজ্ঞাপন, প্যাকেটকরণ এবং বিক্রয় প্রভৃতিকে নির্দেশ করে। বাংলাদেশের কৃষিজাত পণ্য বিপণনের সমস্যাবলী। আমরা জানি বাংলাদেশের কৃষিজাত পণ্যের বিপণন ব্যবস্থা খুব একটা উন্নত নয়। ফলে কৃষক তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী তথা ফসল বিক্রয় করে ন্যায্য মূল্য প্রাপ্তি হতে বঞ্চিত হয়। বাংলাদেশের কৃষিজাত পণ্যের বিপণনের সমস্যা বা ন্যায্য মূল্য প্রাপ্তির সমস্যাসমূহ নিচে আলোচনা করা হলো। ১. কৃষকের দারিদ্রতা। বাংলাদেশের কৃষকেরা অত্যন্ত দরিদ্র। এ দারিদ্র্যের কারণে কৃষকেরা ফসল ওঠার সঙ্গে সঙ্গেই, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ফসল ওঠার আগেই নামমাত্র মূল্যে তা বিক্রি করে দিতে বাধ্য হয়। অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আমাদের দেশে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, ফলে দরিদ্র কৃষকের জন্য এটি অত্যন্ত শ্রমসাধ্য ও ব্যয়বহুল হয়ে পড়ে, যা বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। অপ্রতুল বাজার সুবিধা। কৃষিজাত পণ্য বেশিরভাগই গ্রামীণ প্রাথমিক বাজারে কেনাবেচা করা হয়। এ বাজারে ভৌত অবকাঠামো খুবই দুর্বল। তাছাড়া টোল ও চাঁদা দেওয়ার কারণে কৃষকেরা পণ্যদ্রব্য বিক্রয়ের নিট দাম কম পায়। গুদামজাতকরণ ও সংরক্ষণে অসুবিধা। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, বিত্তশালী ব্যবসায়ী, এমনকি রাষ্ট্রীয়ভাবেও আমাদের দেশে কৃষিপণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণ গুদাম ঘরের অভাব রয়েছে বা ব্যবস্থা করা হয়নি। এরূপ সংরক্ষণের অসুবিধার কারণে অনেক উদ্বৃত্ত ফসল নষ্ট হয়। ফলে কৃষকেরা ফসলের মৌসুমেই কম দামে ফসল বিক্রি করে ফেলতে বাধ্য হন। ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাণ। বাংলাদেশের সর্বত্র ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাণ ব্যবহার করা হয়। এর ফলে কৃষকেরা প্রতারিত হচ্ছেন। বিপণন ঋণের অভাব। বিপণন বিভিন্ন পর্যায়ে বিভক্ত, যেমন সংরক্ষণ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয়, কিন্তু কৃষকের জন্য এরূপ ঋণের ব্যবস্থা নেই, কিংবা থাকলেও তা খুবই অপ্রতুল, যা তারা প্রয়োজন মুহূর্তে পায় না। শিক্ষার অভাব। আমাদের দেশের কৃষকেরা কম শিক্ষিত বা অশিক্ষিত, ফলে ফটকা কারবারের জটিলতা ও বৈদেশিক বাজারের গতি প্রকৃতির সঙ্গে তারা একেবারেই অপরিচিত। অশিক্ষিত কৃষক পণ্যের তথ্য সম্পর্কে জ্ঞাত নয়। পণ্যের মান নির্ধারণে জটিলতা। দেশের সকল স্থানে উৎপাদিত কৃষি পণ্যের মান একরূপ নয়। বিভিন্ন অঞ্চলে
উৎপাদিত পণ্যের গুণগত মানের পার্থক্য লক্ষ্য করা যায়। ফলে কৃষি পণ্যের মান নির্ধারণের বিষয়টি কৃষি বাজারে এক জটিল সমস্যার সৃষ্টি করে। বাজার তথ্যের অভাব। কৃষি পণ্যের দামের তথ্য রেডিও এবং খবরের কাগজের মাধ্যমে প্রচারিত হয়, কিন্তু অনেক কৃষক এই সুযোগ থেকে বঞ্চিত। সরকারি নীতির অভাব। বাংলাদেশে কৃষিপণ্যের বাজার সংগঠিত ও নিয়ন্ত্রণের জন্য সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। আলোচনার এ পর্যায়ে আমরা দেখব, পূর্বে আলোচনা করা যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করলাম, এই সমস্যাসমূহ সমাধানের জন্য আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি বা কৃষিজাত পণ্য বিপণনের সমস্যাবলী সমাধানের উপায়। 1. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। গ্রামের প্রাথমিক বাজার, সমাবেশ বাজার ও মাধ্যমিক বাজারের ভৌত অবকাঠামোর উন্নয়ন সাধন করতে হবে, যাতে বাজারসমূহ পরস্পরের সঙ্গে এবং উৎপাদন এলাকার সঙ্গে যুক্ত করার মাধ্যমে কৃষকের পণ্য বাজারজাতকরণের সুবিধা হয়। পর্যাপ্ত ঋণ সরবরাহের নিশ্চয়তা। স্বল্প সুদে ঋণদানের সুযোগ সুবিধা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ঋণদান সংস্থা গ্রামাঞ্চলে স্থাপন করতে হবে, যাতে কৃষকের প্রয়োজনের সময় পর্যাপ্ত ঋণ সরবরাহ করা সম্ভব হয়। দালাল ও ফরিয়ার বিলোপ সাধন। কৃষিপণ্যের বাজার থেকে দালাল ও মধ্যবর্তী ফরিয়াদের বিলোপ সাধন করতে হবে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও সমবায় সমিতি স্থাপনের মাধ্যমে এদের কার্যকলাপ বন্ধ করা যেতে পারে। গুদাম ও ঋণ সরবরাহ। শস্য সংরক্ষণের সময় শস্য যেন ক্ষতি না হয়, এর জন্য সরকারকে গুদামঘর নির্মাণ করতে হবে এবং শস্য গুদামে মজুদ রাখার বিপরীতে সরকার ঋণ দিতে পারে, যা কৃষকদের উপকারে আসবে। বাজার নিয়ন্ত্রণ। বিভিন্ন বাজারে কৃষকদের নিকট থেকে যাতে আড়তদারি, পাল্লাদারি, টোল, চাঁদা প্রভৃতি অজুহাতে অর্থ আদায় করতে না পারে, সেজন্য আমাদের গ্রামাঞ্চলে বিভিন্ন বাজারগুলো সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা দরকার। সুষ্ঠু ওজন ও পরিমাণের ব্যবস্থা। সরকার কর্তৃক কৃষিপণ্যের সর্বনিম্ন মূল্য ধার্য করে সেটি যাতে কার্যকর হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এতে কৃষকগণ লাভবান হবেন। 9. সমবায় বাজার। সমবায় বাজার গঠন। দেশের প্রত্যন্ত অঞ্চলে সমবায় সমিতির মাধ্যমে সুষ্ঠু বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে কৃষকগণ ফসলের ন্যায্য মূল্য পান। ক্রয় এজেন্সি। ন্যায্য মূল্যে কৃষকদের নিকট থেকে ফসল ক্রয় করার উদ্দেশ্যে সরকারকে পর্যাপ্ত সংখ্যক ক্রয় এজেন্সি গঠন করতে হবে। উৎপাদনের যে পর্যায়ে কোনো পণ্যের বাম্পার ফসল বা উৎপাদন হয়ে থাকে, ঠিক ওই মুহূর্তে সরকারকে ন্যায্য মূল্যের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে ফসল ক্রয় করে তা সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে। আন্তর্জাতিক বাজার। আমাদের কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য এরূপ বাজার খুঁজে বের করতে হবে, যাতে আমরা আন্তর্জাতিক বাজারে আমাদের কৃষিপণ্য রপ্তানি করতে পারি। আলোচনার সর্বশেষ পর্যায়ে আমরা আলোচনা করব কৃষিপণ্য বিপণনে সরকারের উদ্যোগ। কৃষিপণ্য বিপণনের ক্ষেত্রে সরকার যে সকল উদ্যোগ গ্রহণ করতে পারে, তার ভিতর সর্বপ্রথম যে বিষয়টা আলোচনা করা যায় তা হচ্ছে অবকাঠামো উন্নয়ন। আশার কথা হলো, কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, সেজন্য বাজারজাতকরণের নিমিত্তে সারা দেশে সরকারি উদ্যোগে কৃষক বিপণন দল, কৃষক ক্লাব গঠনের পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, জেলা উপজেলা পর্যায়ে কৃষি বাজার উন্নয়ন এবং লিঙ্কেজ তৈরির জন্য ঢাকাতে একটি সেন্ট্রাল মার্কেট নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, যা গাবতলীতে অবস্থিত। 2. উৎপাদনশীলতা বৃদ্ধি। উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষক পর্যায়ে মানসম্পন্ন বীজ সরবরাহ নিশ্চিতকরণ, পতিত জমিকে
আবাদি জমিতে রূপান্তরিতকরণ, আমদানিকৃত বীজের রোগবালাই পরীক্ষাগার স্থাপন, শস্য সংগ্রহ উত্তর ফসলের ক্ষতি কমানোর কার্যক্রম সম্প্রসারণ, কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধি, ন্যায্য মূল্যে কৃষি উপকরণ সহজলভ্য করা ও এর সরবরাহ নিশ্চিতকরণ, কৃষি ঋণের আওতা বৃদ্ধি এবং প্রাপ্তি সহজীকরণ, সেচ সুবিধা সম্প্রসারণ ও সেচ যন্ত্রপাতির সহজলভ্যতা বৃদ্ধি, লক্ষ্যভিত্তিক কৃষি সম্প্রসারণ, কৃষিজাত পণ্যের মান নিয়ন্ত্রণ, ফসল সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার মাধ্যমে আমরা উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারি। কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ। কৃষিপণ্য বিপণন নীতির একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের মান যেন উচ্চ থাকে, সরকার এরূপ নীতি অনুসরণ করে। এর ফলে কৃষিপণ্যের ভালো দাম পাওয়া যায় এবং দেশি পণ্যের সুনাম তৈরি হয়। কৃষি বীমা প্রচলন। বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের উৎপাদিত শস্য প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হওয়ার কারণে তাদেরকে শস্য মূল্য সহায়তার জন্য কৃষি বীমা এবং কৃষক পর্যায়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপকরণ সহজতা ও ভর্তুকি। উপকরণ সহায়তা ও ভর্তুকি। সরকার সারা দেশে 1,62,00,000 কৃষক পরিবারের মধ্যে উপকরণ সহায়তার কার্ড বিতরণ করেছেন। কৃষক ও ক্রেতাকে সহায়তার লক্ষ্যে অনেক সময় সরকার উচ্চ মূল্যে খাদ্যশস্য ক্রয় করে স্বল্প মূল্যে তথা ভর্তুকি দিয়ে তা বিক্রি করে থাকেন। সর্বশেষ, কৃষি তথ্য সার্ভিস। ডিজিটাল কৃষি বাস্তবায়নে কৃষি তথ্য সেবা ও কমিউনিটি রেডিও কার্যক্রম সম্প্রসারণ, বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির কল সেন্টার সমূহের মাধ্যমে কৃষি এবং কৃষিভিত্তিক সেবার ব্যবস্থা গ্রহণ, ইউনিয়ন পর্যায়ে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র স্থাপন, অনলাইন ভিত্তিক কৃষি সেবার উন্নয়ন, কৃষি তথ্য সার্ভিসের প্রধান কার্যালয়ে কৃষি কল সেন্টার স্থাপন, জেলা পর্যায়ে বিপণন অফিসগুলোকে ইন্টারনেট সংযোগের আওতাভুক্তকরণ এবং হাটবাজারের বাজার দর ও তথ্য কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইট www.dem.gov.bd-তে প্রচার এবং পরীক্ষাকরণের জোরদারকরণের ব্যবস্থা সরকার কর্তৃক নেওয়া হয়েছে। তো শিক্ষার্থীরা, আজকের সম্পূর্ণ লেকচারের আলোচনার উপর ভিত্তি করে তোমাদের জন্য বাড়ির কাজ 1. জীবন নির্বাহী ও বাণিজ্যিক খামারের পার্থক্য লিখো। 2. কৃষিজাত পণ্যের বিপণনের 5টি সমস্যা ও 5টি সমাধান লিখো। 3. কৃষিপণ্য বিপণনে সরকারের উদ্যোগসমূহ বর্ণনা করো। তোমরা যথাযথ সময়ে বাড়ির কাজটি সম্পন্ন করবে এবং সংশ্লিষ্ট শিক্ষকদেরকে তা মূল্যায়নের জন্য পাঠিয়ে দিবে। আশা করি সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো, এই কামনায় আমি মোহাম্মদ তৈবুর রহমান বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।